নমস্কার। ভারতীয় ন্যায় সংহিতা 2023 লাগু হতে চলেছে 1 জুলাই। গোটা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও তা কার্যকর হতে চলেছে। আগামীকাল রাত 12টার পর এই 3 ধারায় মামলা গ্রহণ করা হবে। রাজ্যের বিভিন্ন থানাগুলোতে যারা মামলা করবেন ঠিক এই নতুন ধারা আগামীকাল রাত 12টার পর থেকে সেই নতুন ধারায় মামলা করতে হবে এবং মামলা গ্রহণ করবে থানা পুলিশ। আগামীকাল রাত 12টার পর প্রত্যেকটি মামলা নতুন ধারা মোতাবেক, নতুন আইন মোতাবেক গ্রহণ করা হবে, লিপিবদ্ধ করা হবে, নথিভুক্ত করা হবে এবং আগামীকাল রাত 12টার আগ পর্যন্ত যতগুলো মামলা হবে সেই মামলাগুলো আইপিসি অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পুরনো ধারা অনুসারে বা পুরনো আইন অনুসারে সেখানে মামলাগুলো চলতে থাকবে এবং যতদিন পর্যন্ত সে মামলা নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত সে পুরনো ধারায় পুরনো আইন মোতাবেক সেখানে সেই মামলা তদন্ত হবে বা তদন্ত কাজ যেগুলো চলছে সেভাবে চলবে, বিচার পর্ব সেভাবে চলবে এবং বলা যায় যতদিন পর্যন্ত বিচারক চূড়ান্ত রায় দেন ততদিন পর্যন্ত পুরনো ধারায় চলবে। আপনি বলতে পারেন আগামী সোমবার 1 জুলাই থেকে পুরনো ধারায় পুরনো মামলাগুলো এবং নতুন ধারায় নতুন মামলাগুলো চলতে থাকবে। আগামীকাল রাত 12টার পর এই রাজ্যের সবকটি থানায় সেই নতুন ধারায় সেখানে মামলা গ্রহণ করার প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বিচার ব্যবস্থার সঙ্গে যারা সরকারের লোকজন জড়িত রয়েছেন, সরকারের আধিকারিক, পদস্থ আধিকারিক প্রত্যেকেরই সেখানে দপ্তর ভিত্তিক সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষিত করা হয়। তারা সেই নতুন ধারায় ভারতীয় ন্যায় সংহিতা 2023 কার্যকর হবে এবং তার নিরিখে তারা সেই ধারায় কিভাবে কাজ করবেন তার জন্য সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি থেকে শুরু করে পদস্থ আধিকারিক আইপিএস এবং অবশ্যই টিপিএস থেকে শুরু করে টিসিএস প্রত্যেকের যারা সংশ্লিষ্ট এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যই সেই প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরেও বলছি নয়া আইন সম্পর্কে এখনো ধারণা অস্পষ্ট। খোদ যারা এর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রশাসনের স্তরের আধিকারিকরা আছেন ঠিক তারাও জানেন যে বিষয়টি এত তাড়াতাড়ি সবার কাছে পরিষ্কার সুস্পষ্ট হবে না। সেদিক থেকে বলা যেতে পারে সোমবারের পর বা আগামীকাল রাত 12টার পর ঠিক যখন নতুন ধারা নতুন আইনে মামলা গ্রহণ করা হবে সে বিচার প্রক্রিয়া বিচার পর্বের ধারা কি আরো বেশি গতিশীল হবে নাকি সত্যি সত্যি সেই মামলা নতুন মামলার তদন্ত প্রক্রিয়া ধীরগতিতে চলবে আগাম বিষয় প্রত্যেকের কাছে পরিষ্কার থাকা দরকার। এই সময়ের মধ্যে রাজ্যের বেশ কয়েকজন আইনজীবী, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা, আইনজীবীদের ইউনিয়ন এর বিরোধিতা করেছে। দেশের বিভিন্ন রাজ্যগুলোতে অনেক আগে থেকে এর বিরোধিতা চলছে। কি কারণে সেখানে বিরোধিতা, কোন প্রেক্ষাপটে সেখানে বিরোধিতা, কি কারণে 1 জুলাইকে কালো দিন কালো দিবসের আগাম ঘোষণা কেনই বা করা হচ্ছে, নিশ্চয়ই তার একটা আলাদা কারণ আছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে 3টি নতুন আইন প্রণয়ন করা হবে। 1 জুলাই তা কার্যকর হবে, গোটা দেশের সঙ্গে রাজ্যেও তা কার্যকর হবে এমনই বক্তব্য রেখেছেন আর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে। সেই বক্তব্য উপস্থাপন করা হয়েছে আইন দপ্তরের তরফেও এবং পুলিশ প্রশাসনের তরফেও সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। বলছি কালকে রাত্রে 12টার থেকে যে নতুন আইন চালু হইব এগুলোর ব্যাপারে তো আমরা কোনো কিছুই আপনি যা কইতেছেন কারণ উই আর ইন ডার্ক। এই সমস্ত আইন চালু হইবার আগে তো মানুষের জানানো উচিত ছিল যে এই হইব সেই হইব, যা যা ইচ্ছা। ইউর টপিক ইজ ভেরি গুড, তাহলে দেখা যাক
এই আইন চালু হইলে পরে কি হয়? ভালো থাকবেন, টেক কেয়ার। এবং 1 জুলাই তা কার্যকর করার বিষয়ে আজ পরন্ত বিকালে স্বরাষ্ট্র দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা এবং আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য, পুলিশের আইজি এল ডার্লং সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলন করে এই সম্পর্কিত বিষয় নিয়ে সরকার এবং প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরের তরফে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তারা সেদিক থেকে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। বিষয়গুলোর মধ্যে অবশ্যই রয়েছে এই ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই নয়া আইন। নমস্কার, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। এখন আগামীকাল রাত 12টার পরে নয়া আইন চালু হবে। আমরা ভারতবাসী এই আইন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই এবং প্রশাসনের তরফ থেকে আইন সম্বন্ধে গ্রাম থেকে শহর অব্দি মানুষকে সচেতন না কইরা একটা আইন সরকার আমাদের উপর চাপাইয়া দিল এবং ভারতবর্ষের প্রায় 150 জন সদস্যকে, পার্লামেন্টের সদস্যকে বহিষ্কার করে এই কালো আইন চালু করলো বিজেপি সরকার। কিন্তু আসলে এই যে বিভিন্ন সংস্থা, আইনজীবীরা তার বিরোধিতা করতেছে এবং বিভিন্ন রাজ্য বিরোধিতা করতেছে, তাকে উপেক্ষা না কইরা, মানুষের মতামত না নিয়ে বিজেপি সরকার তার গায়ের জোরে এই আইন, কালো আইন এই ভারতবাসীর বুকে চাপাইয়া দিছে। তবে এই আইন কতটুকু সঠিকভাবে পালন হবে এবং আমরা মনে করি এটা গরিব মানুষের জন্য একটা বিপজ্জনক এবং তাদের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে এই বিজেপি সরকার। এই বিজেপি সরকার যদি এখান থেকে ভারতবর্ষের থেকে উৎখাত না করতে পারে, ভারতবাসীরা এই ভারতবর্ষের জনগণের এই দুর্দশা ব্রিটিশ শাসনের থেকেও আরো বেশি শুরু করব। এই আইন যখন প্রণয়ন হয়ে আসবো ততটুকু বলতে পারি, ততটুকুই বলার। এবং এই নতুন আইন আমরা যদি একটু বলি, ভারতীয় দণ্ডবিধির 111টি ধারা ছিল, সে ধারাগুলো পরিবর্তন হয়েছে, কমেছে। ভারতীয় ন্যায় সংহিতা সে ধারা কমে এসে দাঁড়িয়েছে 358টিতে। এবং নতুন আইনের 173 নং ধারা মোতাবেক একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোনো স্থান থেকে তিনি এফআইআর করতে পারবেন এবং যা জিরো এফআইআর নামে আইনে আখ্যায়িত করা হয়েছে। তার আগেও বিষয়টি ছিল, এটাকে একেবারে এবার প্রতিষ্ঠিত করা হয়েছে সেদিক। নারী, শিশু সহ সকল স্তরে জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার সাধন করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় দণ্ডবিধি 1860কে প্রতিস্থাপিত করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি 1973-এর প্রতিস্থাপন করে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় সাক্ষ্য আইন 1872-এর পরিবর্তে প্রতিস্থাপিত হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির 511টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় 358টি ধারা রয়েছে। 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ 7টি নতুন অপরাধমূলক বিষয় যুক্ত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে মূলত বিষয়গুলো উত্থাপন করেছেন স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্যরা। আমরা তার বক্তব্য অবশ্যই শুনব। এবং এই সময়ের মধ্যে এই নয়া আইন নিয়ে যারা যারা প্রশ্ন তুলেছেন, উত্থাপন করেছেন, তাদের বক্তব্য রেখেছেন, সেদিক থেকে আমরা কথা শুনব। আমরা বক্তব্যের অংশবিশেষ শুনি। রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন মানবাধিকার সংস্থার তরফে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন, সংগঠনের তরফে বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা তার বক্তব্যের অংশবিশেষ শুনি। এটাকে কেউ কেউ বলছেন যে না, এটা একটা ভালো দিক তো। আর একটা কথা, এই নতুন আইনে কিন্তু ওরা যে বলছেন পুরনো আইনকে আমরা পাল্টে দিচ্ছি। আমি আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসে 2জন গবেষকের লেখা দেখলাম, তারা বলল পুরনো আইনের 75 প্রভিশনকে ভার্বেটিভ ইনটেক্ট রাখা হয়েছে। পুরনো 3টি আইনের যে 75% ধারাকে হুবহু রাখা হয়েছে। পরিবর্তন কোথায় করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে নাগরিক অধিকারের প্রশ্নে, পুলিশি স্বেচ্ছাচারকে বাড়ানোর জন্য। পরিবর্তন করানো কোথায় করা হয়েছে? অনেকগুলো নতুন অপরাধ, 23টি নতুন ধরনের অপরাধকে ঢোকানো হয়েছে এবং সেই ধরনের অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়নি।
অপরাধের সংজ্ঞা যখন সুনির্দিষ্ট করা হবে না, তখন কিন্তু পুলিশের কুয়া বাড়ো। অপরাধের আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করবে, আদালত কি ব্যাখ্যা করবে, কে কিভাবে দেখবে। সুনির্দিষ্ট সংজ্ঞা থাকলে আমি জানলাম এটা অপরাধ, আমি এ থেকে শতহস্ত দূরে থাকবো। যখন অপরাধের সুনির্দিষ্ট সংজ্ঞা থাকে না, তখন কিন্তু আমি আমার অজান্তে অপরাধ করে ফেলবো। এবং অপরাধটা হয়েছে কিনা বিচার করবে, আদালতকে বিচার করতে হবে। যে এখানেই ড্রাফটিং এর প্রশ্ন, লিগাল ড্রাফটিং, যারা আইনজীবী, আমি একজন সাধারণ আইনজীবী, লিগাল ড্রাফটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ব্রিটিশ আমলের আইনের অনেক বিরোধিতা করি, কিন্তু ড্রাফটিং ওয়াজ ভেরি ফাইন। সেই ড্রাফটিং কি এখন হয়েছে এই আইনে? ৭৫% অক্ষুণ্ণ রেখে ২৫% পরিবর্তন করা হয়েছে মোদী শাহের নির্দেশে, আরএসএস এর নির্দেশে। প্রতিবাদ, নাগরিক অধিকার, আন্দোলন, মানবাধিকার, স্বাধীনতার অধিকার, জীবনের অধিকার, এগুলোর হস্তক্ষেপ করার জন্য। সেই কারণে এই আইনটা অত্যন্ত ভয়ঙ্কর, উদ্দেশ্য অত্যন্ত বদ উদ্দেশ্য। আর মোদী সাহেব, অমিত শাহের কথা কি আইন নাকি? আইনে আছে, আগে ছিল কি সেকশন 173 ছিল নট মোর দেন ইন এ পুলিশ কাস্টডি নট মোর দেন 14 days। এটাকে ডিলিট করে দিয়েছে। তো আসলে কি হয়, শুধু মেরুদণ্ডহীন মানে মূর্খদের নিয়ে বসালে যাওয়া। এ তো মিথ্যা কথা বলছেন, প্রতারণা করছেন মানুষের সাথে, এই বিভ্রান্ত করা অন্যায়। উনি নিশ্চয়ই পড়েননি। এই যদি আমাদের আইন সূচির অবস্থা, এতে আমাদের ভালো হবে। হ্যাঁ, উনিও তো এই আইনে বিপদে পড়বেন পরবর্তী সময়, ওনার জন্য এই দিন অপেক্ষা করবে। একজন আইন সচিব যদি আইনটা পরেই কথা বলেন, আর উনি কি করে বলেন, আগে ছিল পুলিশ কাস্টডিতে নট মোর দেন 14 days, একদম স্পেসিফিক। তারপরে কোন অবস্থাতেই 14 দিনের বেশি পুলিশ কাস্টডি দেওয়া যেত, এখন সেটাকে বাড়িয়ে 69 days করা হয়েছে। অর্থ কি? উনি এটা জানেন না, উনি ইংরেজি বোঝেন না, উনি আইন সচিব, ওনার আইন সচিব হওয়ার যোগ্যতাই নেই। আমি তো জানি না এই ধরনের লোকজন কি করে আইন সচিব হয়, এই ধরনের লোকজন কি করে জেলা হয়, আমরা জানি না, আমাদের দুর্ভাগ্য। 1 জুলাই থেকে যদি আইন চালু হয়, তাহলে এখন পর্যন্ত তো সেই রকম পরিকাঠামোই করা হয়নি। সেই ক্ষেত্রে বিচার ব্যবস্থাটাই টোটাল কি প্রশ্নচিহ্নের মধ্যে? বিচার ব্যবস্থার প্রচন্ড চাপ পড়বে প্রতি মুহূর্তে। আমি যে প্রশ্নটা তুললাম, আলোচনাটা তুললাম, কোনটা প্রসিডিউরাল ল, কোনটা প্রসিডিউরাল ল আমার রাইট সাবস্টেন্সিয়ালি এফেক্ট করছে কি করছে না, কোন আইনে বিচার হবে। এই তো এই যে এপিল গুলো আছে, এপিল রিভিশন, এগুলো তো যেগুলো 1 জুলাই অবধি ছিল, এগুলো তো পুরনো আইনেই বিচার করতে হবে। আর পুরনো আইনে কি হয়েছে, একটা নির্দিষ্ট ধারণা তৈরি হয়েছে। আইনে কি প্রয়োজন? সার্টিনিটি। সুপ্রিম কোর্ট আইপিসি, সিআরপিসি এভিডেন্সের উপর গত 75 বছরে এর আগে অনেকগুলো রায় দিয়েছে। তারপরে একটা সার্টিনিটি তৈরি হয়েছে। আইন তো বেসড অন প্রেসিডেন্ট দিয়ে আদালত চলে মূলত, আইনজীবীরাও প্রেসিডেন্টের ভিতরে কাজ করেন। এখন তো নতুন করে প্রেসিডেন্ট করতে হবে, আরো 50 বছর লাগবে। দুটো সমান্তরাল ধারা চলবে। 1 জুলাই অবধি সমস্ত পেন্ডিং এপিল রিভিশন সবগুলো বিচার হবে পুরনো আইনে। এবং 1 জুলাইয়ের আগে যে সমস্ত অফেন্স বিচার শুরু হয়েছে, সেগুলো তো পুরনো আইনে হওয়া উচিত। যদি তারা নতুন আইনে করতে চায়, সেক্ষেত্রে আসামিরা এবং অভিযুক্তরা বলবেন যে নতুন আইনে আমার রাইট প্রেজুডিস হচ্ছে, তাহলে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে, আদালতকে বিচার করতে হবে তার রাইট প্রেজুডিস হচ্ছে কি হচ্ছে না। তাহলে বিচার প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হবে। আর পরিকাঠামো তো তৈরি হয়নি। আর এটা কি 5 স্টার হোটেলে মিটিং করে সরকারি আইনজীবীদের, সরকারি আমলাদের প্রেস কনফারেন্স করিয়ে আমাদের মতো দেশে এত একটা ব্যাপক পরিবর্তন করা যায়? ব্যাপারিক কতগুলো অসুবিধা আছে। এই উপমহাদেশের মানুষ 150-200 বছর ধরে জানেন চিটিং মানে 420, গ্রামের লোক কি কেস 420, এখন 420 নেই, আরেকটা ধারাটা পাল্টে গেছে। ব্যাপারিক কত অসুবিধা। মার্ডার মানে আমরা জানি 302, গ্রামের লোক সবাই জানে, আইনজীবী হওয়ার প্রয়োজন নেই। 307 অ্যাটেম্প টু মার্ডার, এখন তো এই ধারাগুলো পাল্টে গেছে, মার্ডারের ধারা অন্য কিছু হয়েছে নতুন আইনে। এগুলো কি দরকার ছিল? এটা কার স্বার্থে করা হচ্ছে? এখন যেটা বলা হচ্ছে যে ব্যবস্থার কি ভয়ঙ্কর হাল, পুলিশ কিভাবে সাধারণ মানুষের সাথে ব্যবহার করে, পুলিশ কিভাবে আইনের অপব্যবহার করে, আমরা এটা জানি। নতুন আইনে পুলিশের হাতে অবাধ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে এবং আরো কতগুলো জটিলতা তৈরি হবে। কারণ এখন অব্দি এই 1 জুলাইয়ের পূর্বে যে সমস্ত অপরাধ ঘটেছে, সেগুলো 1 জুলাইয়ের পূর্বে অব্দি যে আইনগুলো ছিল আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে বিচার করতে হবে সাবস্টেন্সিয়াল অফেন্স হিসাবে। প্রসিডিউরাল আইন নতুন চালু হলো। এক্ষেত্রে অনেকে বলবেন, আজকে দেখলাম রাজ্য সরকারের পক্ষে কয়েকজন বেতন ভোগ কর্মচারী তারা এই নতুন আইনের ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেক ভুল বক্তব্য রেখেছেন। তারা বলবেন যে সাবস্টেন্সিয়াল অফেন্স হলে অফেন্স তো নতুন করে ক্রিয়েট হবে না, প্রসিডিউরাল ল নতুন করে করা যায়। কিন্তু প্রশ্ন আছে, প্রসিডিউরাল ল
যদি আমার অধিকারকে আঘাত করে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রসিডিউরাল ল আমি চ্যালেঞ্জ করতে পারি। তাহলে প্রতি মুহূর্তে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে যে এই 1 জুলাইয়ের আগের অপরাধের বিচার কোন আইনে হবে। আদালতের উপর চাপ বাড়বে, আইনজীবীদের উপর চাপ বাড়বে, এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই আইনে চার্জশিট, পুলিশ কারোর বিরুদ্ধে চার্জশিট দিলে, আমরা জানি পুলিশের ক্ষমতার বড়, পুলিশে কোনো ওভারসাইট সিস্টেম নেই, পুলিশ রাজনৈতিক প্রভুদের পক্ষে কাজ করে, পুলিশ শক্তের ভক্ত নরমের জম, পুলিশ আইন অনুযায়ী কাজ করে না। আমাদের পুলিশি ব্যবস্থা কেমন করা হয়েছে। এখন আগে কি ছিল, চার্জশিট দিলে আমার বিরুদ্ধে আদালতে চার্জ হবে কি হবে না, সেক্ষেত্রে আমাকে আদালতে বক্তব্য রাখার সুযোগ থাকতো। আমি আদালতকে আমি সন্তুষ্ট করতে পারতাম যে পুলিশ তদন্ত করে যা জমা পড়েছে তার ভিত্তিতে চার্জশিট করার সুযোগ নেই। সেক্ষেত্রে আদালত আমার বক্তব্য গ্রহণ করে চার্জশিট বাতিল করে আমাকে বিচার প্রক্রিয়ার এই হয়রানি থেকে রক্ষা করতে পারতেন। এখন কিন্তু চার্জশিট দেওয়া মাত্রই আমার বিরুদ্ধে চার্জ হয়ে যাবে, তারপর পরে আমাকে এই চার্জের পেছনে ছুটতে হবে। তাই আমি যে কথাটা বলতে চাই, এটা আমার বক্তব্য নয়, সারা দেশের মানব অধিকার সংগঠন, আইনজীবীদের বক্তব্য যে নাগরিক সুরক্ষা সংহিতায় নাগরিকদের কোনো সুরক্ষা নেই, এবং এই কারণে এই আইন পুলিশি রাজ কায়েম করবে, এবং আমাদের যে স্বাধীনতা এবং জীবনের অধিকার, সংবিধানের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার বিপন্ন হবে। এই মৌলিক অধিকার বিপন্ন হওয়ার লক্ষ্যেই তারা এই আইনটা করেছে। আরেকটা কথা বলা প্রয়োজন, আরএসএস বিজেপির মুখে ডিকলোনাইজেশনের কথা শোভা পায় না। আমরা ইতিহাসের ছাত্র, আমরা জানি যারা সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় দোসর, যাদের রক্তে সাম্রাজ্যবাদ বিরোধিতার কোনো ঐতিহ্য নেই, তাদের মুখে সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা শোভা পায় না। তারা এই আইনগুলো করেছে অত্যন্ত বদ মতলব নিয়ে। এর পেছনে কোনো সৎ উদ্দেশ্য নেই, এর পেছনে একটাই বদ মতলব আছে, সেটা হচ্ছে মানুষের অধিকারকে কণ্ঠরোধ করো, গণতান্ত্রিক প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ, সরকারের বিরুদ্ধে সমালোচনার রাস্তা বন্ধ করো, নাগরিকদের আইনি হয়রানির জন্য পুলিশের হাতে অবাধ ছাড়পত্র তুলে দাও, তার জন্য তড়িঘড়ি করে পার্লামেন্টকে অচল করে দিয়ে বিরোধী শূন্য পার্লামেন্টে কোনো পক্ষের মতামত নিয়ে আইনগুলো চালু করা হয়েছে। আমরা আবারও জোরালোভাবে দাবি করছি, এই 3টি আইন অবিলম্বে চালু করা বন্ধ রাখতে হবে। আরেকটা কথাই বলবো, এখানে যারা আছি আমরা অনেকে আইনজীবী, এই নতুন আইনে আইনজীবীদের ভূমিকাও চলে যাবে। যদি আপনারা জানেন, একজন আইনজীবী আমরা জানি যে যদি কাউকে উপায়নে গ্রেপ্তার করা হয়, সেখানে তার জামিন পাওয়া কতটা কঠিন, কারণ আইনেই বলে দেওয়া হয়েছে জামিন দিতে হলে আদালতকে এই ধারণায় পৌঁছতে হবে যে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, অভিযুক্ত নির্দোষ, এই কনক্লুশন আদালতকে আনতে হবে। সেই কারণে উপায়নে জামিন পাওয়া খুবই কঠিন। একজন নিরপরাধ লোককে উপায়নে জড়িয়ে দিলে বছরের বছর জেলে পচে মরতে হয়, তার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার সুযোগ থাকে না। এই নতুন আইনও এমনভাবে জামিনের ব্যবস্থা করা হয়েছে, এমনভাবে পুলিশ রিমান্ডের ব্যবস্থা করা হয়েছে, এখানে আইনজীবীদের কোনো ভূমিকা থাকবে না, আদালতের ভূমিকা থাকবে না। এটাও দুঃখজনক সত্য যে আদালতগুলো, আমাদের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্তরের আদালত গত 10-15 বছরে নাগরিক অধিকার রক্ষা করার প্রশ্নে যে ভূমিকা পালন করার দায়িত্ব আছে, তারা সেই ভূমিকা পালন করতে পারছে না। আগামী দিনে নতুন আইনের ফলে আদালতের ভূমিকা অনেকটা সংকুচিত হয়ে পড়বে। একটা ভয়ঙ্কর পুলিশি রাজ কায়েম করার জন্য এই আইনগুলো চালু করা হয়েছে। আমরা বলবো ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে এই লোকসভা নির্বাচনের জনাদেশকে থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার অবিলম্বে 3টি আইন চালু রাখা বন্ধ করুক, মানুষের উপর, নাগরিক অধিকারের উপর, আইন পেশার উপর আক্রমণ বন্ধ রাখুক, এবং এই 3টি আইন নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হোক, সব ব্রড বেসড আলোচনা করে এই 3টি আইনের পরিবর্তন করে নতুন অবতারে 3টি আইন আনা হোক। আর আরেকটা কথা বলা প্রয়োজন, যেটা এই প্রথম থেকে বলছি, এই 3টি আইন হচ্ছে নূতন বোতলে পুরনো মদ। ব্রিটিশ আমলের 3টি আইনকে আরো ভয়ঙ্কর চেহারা এই আরএসএস বিজেপি সরকার ফিরিয়ে এনেছে। তাই আমরা মনে করছি আগামী 1 জুলাই ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে একটা ভয়ঙ্কর কালো দিন। এর বিরুদ্ধে রাজ্যবাসীকে আমাদের সতর্ক করার দায়িত্ব আমাদের, এবং প্রতি স্তরে আন্দোলন করতে হবে, প্রতি স্তরে আওয়াজ তুলতে হবে। এই 3টি আইন প্রণয়ন বন্ধ রেখে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে আলোচনা করে সবার সাথে কথা বলে যদি নতুন পরিবর্তন করতে হয় পরিবর্তন করতে হবে। আমরা আইনের পরিবর্তনের বিরোধী নই, কিন্তু আইনের পরিবর্তন হচ্ছে নাগরিক অধিকারকে আরো সম্প্রসারিত করার প্রশ্নে। আইনের পরিবর্তন প্রয়োজন পুলিশি স্বেচ্ছাচারের উপর অঙ্কুশ লাগানোর প্রশ্নে। আইনের পরিবর্তন প্রয়োজন বিচার ব্যবস্থাকে, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রশ্নে। আইনের পরিবর্তন নাগরিকদের হয়রানির জন্য নয়, আইনের পরিবর্তন পুলিশের স্বেচ্ছাচারকে ছাড়পত্র দেওয়ার জন্য নয়।
তাই আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করছি, আপনারা এই 3টি আইন আমাদের সবারকে স্পর্শ করবে। আমরা অনেকে মনে করতে আমার বিরুদ্ধে মামলা নেই, কি হবে, কিন্তু আগামী দিনে সরকার কিংবা পুলিশ যখন আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াবে, তখন কিন্তু আমি এই আইনের চক্রজালে পড়ে যাব, তখন কিন্তু আমাদের ভুগতে হবে, প্রত্যেকের ভুগতে হবে। তাই এখনই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন, সরকারের উপর চাপ তৈরি করতে হবে। এই 3টি আইন 1 জুলাই থেকে চালু রাখা বন্ধ করুক, সরকার আলোচনা করুক, তারপর আলোচনা করে নতুন এই 3টি আইনকে নতুন অবতারে অনেকটা ভদ্রস্থ চেহারায় ফিরিয়ে আনুক। আগামী 1 জুলাই 2024 সন থেকে আমাদের দেশে 3টি নতুন ফৌজদারি আইন চালু হচ্ছে সারা দেশে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই 3টি আইন 1 জুলাই সারা দেশে চালু হচ্ছে। এবং এতদিন অবধি চালু হওয়া যে 3টি আইন ছিল, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, ইন্ডিয়ান প্যানাল কোড 1860 এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973, এই 3টি আইন বাতিল হয়ে গেছে। এই 3টি নতুন আইন সম্পর্কে আমাদের বক্তব্য ইতিমধ্যেই আমরা জানিয়েছি সাংবাদিক প্রেস বিবৃতির মধ্য দিয়ে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই 3টি আইন নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করছি, কারণ এই 3টি ফৌজদারি আইনে নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং আমাদের সংবিধানের 3য় অধ্যায়ে আমাদের নাগরিকদের প্রদত্ত মৌলিক অধিকারগুলোকে খর্ব করা হয়েছে। এবং এই 3টি বলছিলাম নয়া আইন প্রয়োগ, এই নয়া আইন যে প্রয়োগ, এই বিজেপি গভর্নমেন্টের আমলে আরেকটা মানুষকে হয়রানি করার একটা পরিকল্পনা পদ্ধতি, যেটাকে বলে আমাদের মনে হয় যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত মানুষ কি এতই অশান্তিতে কাটাচ্ছে যে আইনগুলি চেঞ্জ করতে হবে। এটা হইল মোদী গভর্নমেন্টের একটা মানে টিক্স, জনসাধারণকে আর একটা হয়রানি করা, এবং তার সরকার যারা আছে পুলিশের সেইভাবে টাকা ঘুষ খাওয়াইয়া, টাকা ঘুষ দিয়ে পুলিশের উপরে সমস্ত ক্ষমতা দিয়ে পুলিশ তাদের আয়ত্তে নিয়ে এই দেশটা পরিচালনা করার জন্য পরিকল্পনা নেওয়া। আমাদের সমস্ত চিন্তাধারাটা আমার মনে হচ্ছে এরকমই। এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে ভারতবর্ষের জন্য, সারা ভারতবর্ষের জন্য এই একটা আইনটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতিতে। আজকে যারা আইনটা প্রয়োগ করতেন, একদিন কিন্তু এই আইনের ভিতরে তারাও করবেন। একটা কথা আছে না, প্রবাদ বাক্যে, পরের লাগে খাত করলে এই খাদ নিজে বইরে ওই মরে। কিন্তু দেখা যাবে একদিন এই বিজেপি গভর্নমেন্টই এই খাদের ভিত্তিতে পড়বে। আমার মনে হয় সামনে সেই দিনটা কিন্তু চলে আসবে। দেখুন, বিজেপি গভর্নমেন্ট 2 দিন পর পর এক একটা আইন, এক একটা কাজ এমন ভাবে পরিকল্পনা করে মানুষকে ডাইভার্ট করে নিয়ে নেয়। মানুষ যদি একটা চিন্তা থাকে, তার চিন্তাধারাটা আরেক দিকে ডাইভার্ট করে নেয়। দেখুন কতদিন চললো গীতা, রাম মন্দির রাম মন্দির রাম মন্দির। কতদিন চললো গীতা, করোনা নিয়ে থালা বাজানো, কাশি বাজানো, ঘন্টা বাজানো। থালা বাজালে, কাশি বাজালে, ঘন্টা বাজালে হয়তো ভারতবর্ষের মানুষের রোগ টুক যাইবা, এ ধরনের চিন্তাধারা নিয়ে করার জন্য বলছিল। এরপরে দেখেন আর একটা জিনিস কি করলো তারা, ওই চন্দ্রযানে লোক পাঠানো। যেমন মনে করেন আমাদের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী বলছে আর ভয় নেই, চন্দ্রযানে এখন মানুষ গিয়ে বাঁচতে পারবে, আর কিছু লোক আমরা পাঠিয়ে দেব, এরকমই বলেছিলেন উনি। পাগল টাগল যারা বলে, ওরা পাগলের মতোই কথা বলেছে। এইরকম বিভিন্ন পদ্ধতি কিন্তু তারা 2 দিন পর পর নিত্য নতুন চালু করে আর ফিক্স করে কোনখানে কাকে কিভাবে ঠগানো যাবে, কাকে কিভাবে ঠগিয়ে নিজে রাজত্ব করা যাবে, শুধু এই ধরনের পরিকল্পনাই চলছে। ত্রিপুরায় চলছে কি তা, উপজাতি মা বোনদেরকে, সরল সোজা মানুষদেরকে বোকা বানিয়ে তাদেরকে ঘরে ঘরে 15 লক্ষ টাকা করে দেব, আর মিস কল দিলে চাকরি দিব, আর এখন তাদেরকে রাজ্য ভাগ করে তাদের দিব, লাইন পারমিট দিয়ে দিব, পদ্ধতি কৃষিকে সব দিয়ে দিব উপজাতি অংশের মানুষকে। সেই কথা বলিয়ে উপজাতি তারা দিয়ে এই সরকারটা আবার চলে আসলো।
এই প্রথমেই কিন্তু যখন 18তে আসছিল তখনই কিন্তু এই পদ্ধতিটি আসছে। এরপরে আরেকটা পদ্ধতি বের করলো, পদ্ধতি রাজার মাথা দিয়া। প্রথম কিন্তু ট্রাইবালকে নিজেরই আরএসএসরা ভিতরে ঢুকে সেই কাজটা করেছিল। এবার করছে কাকে দিয়ে? এই যে পদ্ধতি ইস্যুকে দিয়ে রাজার মাথা দিয়ে। আবার রাজার মাথা বলতে তো পাহাড়িয়ার অজ্ঞান। হ্যাঁ, রাজা মানে কি তাদের বিশ্বের মাথার জগৎগুরু। হ্যাঁ, আপনারা শুনলেন যে আইনজীবীদের তরফে যে কয়েকটি বিষয় কয়েকটি কথা উত্থাপন করা হয়, সেদিক থেকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কথা বলেছেন। আমরা কয়েকটি বিষয় যখন উল্লেখ করেছি, সেই বিষয়গুলোর মধ্যে অবশ্যই এই নতুন আইন অনুসারে সেখানে কেউ কেউ বলছিলেন যে নানা বিষয় থাকে, নানা কথা থাকে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ কি সেই আইন সম্পর্কে অবগত? আমি নিশ্চিত করে বলতে পারি যে রাজ্যের একটা বিরাট অংশের নাগরিক আছেন যারা এই নয়া আইন সম্পর্কে জানেন না। এখন প্রশ্ন হলো যে তার জানাটা কি অত্যাবশ্যক এবং অবশ্যই তাকে জানতে হবে? নিশ্চয়ই জানতে হবে। যে কোনো প্রয়োজনে তাকে আইনের দ্বারস্থ হতে হবে, থানার দ্বারস্থ হতে হবে, সুতরাং তিনি তার মতন করে বিস্তৃত জানবেন। আমরা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আছে, আমরা যেমন আমাদের মতন করে বিষয়গুলো জানার চেষ্টা করি এবং প্রায় প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার, বা আমরা যখন প্রয়োজন বোধ করি যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হই। এখন প্রশ্ন হলো এই বিচার ব্যবস্থা, নয়া আইন ইত্যাদি বিষয়ে একেবারে সাধারণ মানুষের কাছে কি সরকার প্রশাসন পৌঁছে গেছে? আইনসেবা কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হয়েছে। হয়তো আজকের পর কোথাও কোথাও সেখানে ডিসপ্লে থাকবে, কোথাও কোথাও হয়তো সংবাদ মাধ্যমে সংবাদপত্রের দ্বারা এই আইনের ধারাগুলো, বিভিন্ন দিকগুলো সেখানে উল্লেখ থাকবে, যাতে সাধারণ মানুষ সেখানে সুযোগ সুবিধা পায়, মানুষের সুবিধা হয় বিস্তৃত জানার জন্য। এবং অবশ্যই আইনসেবা কর্তৃপক্ষের পাশাপাশি থানা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা আছেন তারা সেগুলো বোঝানোর চেষ্টা করবেন, বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন। এখন অনেকে বলবেন যে আইপিসি সম্পর্কে কি রাজ্যের সাধারণ মানুষ বিস্তৃত জানেন, ভালো জানেন? কিছুটা হলেও মানুষ জানেন যে যার যতটা দরকার, যতটা বিষয় তার জানা দরকার ততটা বিষয় সম্পর্কে তিনি অবগত থাকেন। এবং একটা কথা আমরা বলি, শুধু আইন জানবেন আইনজীবীরা, বিচার ব্যবস্থার সঙ্গে বিচারক বিচারপতিরা জানবেন তা নয়, সাধারণ মানুষকেও জানতে হবে। আর সাধারণ মানুষকে জানাটা খুব দরকারি, কারণ তার জন্য এই নতুন 3টি ফৌজদারি আইন আদৌ ভালো না খারাপ, সত্যি সত্যি ইতিবাচক দিক না তার নেতিবাচক দিক রয়েছে। যারা বলছেন কালো দিন 1 জুলাই, তাদের কি বক্তব্য সেটা যেমন জানা দরকার, ঠিক তেমনি সরকার পক্ষের কি বক্তব্য, স্বরাষ্ট্র সচিবের কি বক্তব্য সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা স্বরাষ্ট্র সচিব ডক্টর প্রদীপ চক্রবর্তীর বক্তব্যের অংশবিশেষ শুনি। আমাদের সারা দেশে ত্রিপুরা সহ 3টি নতুন ক্রিমিনাল অ্যাক্ট চালু হতে যাচ্ছে 1 জুলাই 2024 থেকে, এই বছরে। আজকের এই প্রেস মিটে আমি হোম ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত আছি। আমার সঙ্গে আছেন সেক্রেটারি ল মাননীয় সঞ্জয় ভট্টাচার্য মহোদয়, আছেন আইজি। আমার বলার হলো, যদিও আমরা আইন জানি না, আইন নিয়ে এত পড়াশোনা করছি না, তবে কৌশল যে করে পার্টি জনসাধারণের উপরে, এটার কিছুটা হইলেও তো আমরা উপলব্ধি করতে পারি আর কি। স্বচ্ছতা আনা দরকার, মোদীজির যেটা দরকার আছে ওই ধারে কাছেও গেছে না। স্বচ্ছতা আনা দরকার মন্ত্রী, আর যাতে করাপশন না হয় এই ব্যাপারে আইন বানানো। সরকারি আধিকারিক যারা আছে বড় বড় বা ছোট বড় সবাই জন্য, তাদের জন্য স্বচ্ছতা বেড়ে আনার লাগে তাদের প্রতি আইন আনুক। আর সবচেয়ে বেশি দুর্নীতিতে যারা জড়িত পুলিশের স্বচ্ছতা ফিরে আনার লেগে আরো কঠোর আইন করা উচিত দরকার। তাহলে জনসাধারণ নিজের থেকে পরিবর্তন হয়ে গেল বলে আমি মনে করি। আসলে এটির উপরে জোর দেওয়ার দরকার, এবং যারা আমাদের এই আইন বিভাগে যারা কাজ করেন, যারা উকিল বাবুরা, ওনারা সারা ভারতবর্ষের যে পরিস্থিতি আইন আনছে কালো আইন, এই আইনগুলির বিরুদ্ধে আসলে লড়াই করা আইনজীবীরাই পারবেন। ওনারা যদি লড়াই করে সবাই, তাহলে আমরা তো নিশ্চয়ই জনসাধারণ যারা আমরা
দলমত নির্বিশেষে এই সহযোগিতা করুন, কারণ সরকার সবসময় তার নিজের উদ্দেশ্যে কাজ করে, আর থানাগুলি পুলিশগুলি তারা স্বচ্ছতা বজায় রাখে না। জানেন আপনি ত্রিপুরাতে, আমি একটা আইনের ব্যাপারে কই, এসটি অ্যাক্টের যে ধারা আছে আপনি শুনছেন, আজ পর্যন্ত ত্রিপুরাতে তারা একটা ধারা প্রয়োগ করতে করে না। তো তারার এইখানে তো স্বচ্ছতা নাই। এখন সরকার তাদেরকে দিয়ে অপকার্যকলাপ করার লেগা, তারা নিজেরা বাঁচার লেগা, দুর্নীতিতে জড়াইছে বাঁচার লেগা, পাবলিকের উপরে মানে পাবলিক যাতে মুখ না খুলতে পারে একটা দাবরানি দিল, আইন বাড়ি করে দিল। এই আইনকে নিন্দা তো নিশ্চয়ই আইনজীবীরা জানাইছে। আর ওনাদের মানে সম্পূর্ণ আইন না জানলেও আমরা তো ওনাদের যে পক্ষপাতিত্ব নিয়ে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাবো, আমরা সহযোগিতা করি আইন ব্যবস্থাকে, ওকালতি যারা করেন ওনাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাবো, সহযোগিতা করব। তবে ওই আইনগুলির লেগা উকিল বাবুরা চাপ দেখ যে স্বচ্ছতা আনো, তুমি আইন করো, নেতাদের তোমরা নিজেদের যে করাপশনে জড়িত তাদের জন্য আইন করো, সরকারি দপ্তরগুলির লেগে আইন করো, থানা পুলিশের লেগে আইন করো, যাতে পাবলিক এখানে লাভবান হয়। পাবলিকের লাভবান না করে অযথা মুদির বিরুদ্ধে আমরা কিছু কমু, ওই ত্রিপুরা মানিক সার বিরুদ্ধে নির্যোগতা কমু, মিয়া থানার মধ্যে ধরবো, মাইক করবো, জেলে মারি লাগবো। কিছুদিন আগে জানেননি উত্তরপ্রদেশে একটা সে নেই করতে তাহলে নিয়ে মারা লাগছে, জেলখানার মধ্যে মারা লাগছে। এরকম তো আগরতলা হয়েছে, আগরতলা হয়েছে, থানাতে হয়েছে, নেই কথা কোনে উদয়পুরে একটা কাশুডিক নিয়ে মারা লাগছে, তিল্লামোড়ের একটা ওই জেলখানার মধ্যে মারা লাগছে, রামনগর জেলখানার মধ্যে মারা লাগছে বরজলার। এগুলি অন্যায় না? তাহলে প্রতিবাদ কারা করবে? এগুলি তো ভীষণ অন্যায় করছে এই সরকার, এবং জাতিগত তো একটা সুরসুরি আছে, লাগে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে বিশৃঙ্খল করবো এই আইনের মাধ্যমে। ধিক্কার জানাই আমরা উকিল বাবুরা মানে সহযোগিতাকে, আমরা মন থেকে আমরা মন প্রাণ থেকে আমরা সহযোগিতা করি, সরকারকে ধিক্কার জানাচ্ছি এই আইনের বিরুদ্ধে। নমস্কার। এবং রাজ্যের নাগরিকদের জন্য এই নতুন আইন সম্পর্কে অবগত করার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পুলিশ সুপার এবং অবশ্যই সংশ্লিষ্টদের তরফে, কারণ প্রত্যেকেই সেখানে এসপির কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেই আইন সম্পর্কে বিস্তৃত জানানোর প্রয়োজন দেখা দিয়েছে। নমস্কার, কি বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। দেখুন, আসলে আমার পূর্ববর্তী বক্তা সুন্দর করে বলেছে, সরকার শুধু নিজে বাঁচার জন্য এই আইন নতুন করে করেছে, কারণ মানুষ যাতে কথা বলতে না পারে ভয়ে, বিশেষ করে ভয়ে। আমাদের প্রধানমন্ত্রী বলছেন জরুরি অবস্থার কথা। ভারতবর্ষে এখন জরুরি অবস্থার চেয়েও 4 গুণ খারাপ চলছে। এটা কি অবস্থা বলবো, আমার কাছে এই ভাষা তৈরি নেই। মানুষের উপকারে নেই, কিন্তু সর্বনাশে আছে এই সরকার। শুধু সর্বনাশ, কোটি কোটি টাকা ধ্বংস করছে, বেকারদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে। আর একটা কাজ করছে আমার চোখে পড়ার মতো, এই যে এগুলি কি বলে বিচি, কেউ বলে পাউডার, আর কেউ বলে এই যে কি নেশা জাতীয়, বাইরের থেকে আমদানি করছে ইচ্ছা মতো। আর খবরে দেওয়া হচ্ছে 20 কেজি গাঁজা ধরেছে, 40 কেজি গাঁজা ধরেছে। মনে হয় গাঁজাটা বিরোধী দলের, আর এই যে বিচি থেকে শুরু করে কৌটা, ইঞ্জেকশন, এগুলি তাদের। এমন একটা অবস্থা। আর কিছু তো উপকার করেছে বিআরটি মডেল লাইসেন্স দিয়ে, এটা বলে লাভ নেই। কাজেই চলতে থাকুক, চলুক, এটাই আমার বক্তব্য। নমস্কার। এবং এই নতুন 3টি ফৌজদারি আইন সম্পর্কে অধিক তথ্যের জন্য সেখানে কিন্তু গুগল প্লে স্টোর থেকে সংকলন মোবাইল অ্যাপ ডাউনলোড করেও আপনারা পড়তে পারেন, আপনারা বিস্তৃত জানতে পারেন। নমস্কার, কি বলছেন? হ্যালো,
হ্যাঁ বলুন। সরকার নতুন আইন করছে, ঠিক আছে, তাইলে কি জানি এই যে আইন করলে কি লাভ হইলো? আইন তো সাধারণ মানুষের লাগি, বড় লোকের লাগি না। তো সাধারণ মানুষ তো যেখানে যায় এখানে আইন দরকার, বড় লোকের আইন লাগে না। তো তাহলে সরকার আইন জারি করছে, আগে পুলিশে সহায়তা করো, পুলিশ যাতে ঠিক মতো কাজ করে এই আইনটা আগে বাইর করো। পুলিশ তো আগেই ঘুষ খাইয়া বইয়া থাকে, পুলিশ আইন কি কাজ করবে? পুলিশ যেখানে যান এখানেই তো ঘুষের কারবার, সাধারণ মানুষ মরতে আছে। এই আইন করে কি লাভ হইতেছে? অনেক পঞ্চায়েত ভোট আইছে যাতে সাধারণ মানুষ কথা না কইতে পারে, এই জন্য আইন বাইর করছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা একবার শুনি রাজ্য স্বরাষ্ট্র সচিব সাংবাদিক সম্মেলনে কি তথ্য দিলেন। এই 3টি নতুন আইন 1 জুলাই 2024 থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যকরী হতে যাচ্ছে। নারী, শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার, ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। ভারতীয় ন্যায় সংহিতা 2023 এটি একটি প্রতিস্থাপিত আইন, যেটা প্রতিস্থাপিত করেছে ভারতীয় দণ্ডবিধি 1860 যে আইনটা ছিল সেই আইনটাকে। তদ্রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আগে যেটা প্রচলিত, আজকে 30 তারিখ অব্দি যা বলবৎ থাকবে, ফৌজদারি কার্যবিধি 1973 সেটাকে প্রতিস্থাপন করেছে। এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই আইনটি ভারতীয় সাক্ষ্য আইন 1872কে প্রতিস্থাপিত করেছে। উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির যে নতুন আইন যেটা হয়েছে, দণ্ডবিধির 511টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় 358টি ধারা রয়েছে, অর্থাৎ ধারা অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে। 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে, এটা এরকম ভাবে আগে ছিল না। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ 7টি নতুন অপরাধমূলক বিষয় প্রবর্তন করা হয়েছে, নতুন করে ইনসারশন হয়েছে। এবার নতুন যে ফৌজদারি আইন, এই আইনের প্রধান বিষয়সমূহ কি কি? প্রথমত, নতুন আইনের 173 ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোনো স্থানে এফআইআর করতে পারেন, যাকে জিরো এফআইআর নামে আখ্যায়িত করা হয়েছে এই আইনে। নতুন আইন অনুযায়ী নাগরিকদের এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করার সংস্থান রয়েছে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমেও এফআইআর করা যাবে, এরকম প্রবিধান রয়েছে নতুন আইন অনুযায়ী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS সংক্ষেপে বলা হয়, এর 530 ধারা অনুসারে সমস্ত ট্রায়াল, অনুসন্ধান এবং প্রসিডিংস বা কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে। নতুন আইন অনুযায়ী দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ সাক্ষ্য করা যেতে পারে। ইলেকট্রনিক রেকর্ডগুলি, কাগজের যে ডকুমেন্ট রয়েছে সেই রকমই একই আইনের প্রভাব থাকবে, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন আইন পুলিশকে কোনো বেআইনিভাবে অর্জিত সম্পত্তিকে
ফরফিট বা যুক্ত করার ক্ষমতা দিয়েছে। অর্থাৎ ইলিগালি আর্ন যদি কোনো প্রপার্টি থাকে সেটাকেও অ্যাটাচ করতে পারবে বা প্রফিট করতে পারবে, এরকম ক্ষমতা পুলিশের হাতে দেওয়া হয়েছে। নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম অথবা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে। গ্রেপ্তার করা যাবে না, শারীরিকভাবে অক্ষম আছেন বা বয়স্ক লোক, অনেক প্রবীণ হয়ে গেছেন, শারীরিক প্রবলেম আছে, তাই অ্যারেস্ট করা যাবে না, মানে অ্যারেস্ট করা থেকে বিরত থাকা যেতে পারে। মামলা নথিভুক্ত হওয়ার 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মামলাকারী ব্যক্তি, যিনি ভিকটিম, তাকে জানাতে হবে। এছাড়া রয়েছে চার্জশিট দেওয়ার 60 দিনের মধ্যেই, অর্থাৎ 2 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু করা নিশ্চিত করার নতুন আইনে বিধান রয়েছে। বিচারের শুনানি শেষে 45 দিনের মধ্যেই রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি 7 দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া বিএনএসএস এর যে ধারা রয়েছে 65 ধারা, উপধারা 2, তাতে রয়েছে 12 বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয়, সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী চালু হয়েছে। নতুন আইনে যেসব অপরাধের কারণে 3 বছরের কম জেল হয় বা পানিশমেন্ট হয়, সেই সব অপরাধে আইন কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ সহ ল সেক্রেটারি বা আইনের যিনি সেক্রেটারি আছেন, আমরা সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশ, কারা, আইন, স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তর, প্রসিকিউশন দপ্তর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সহ 3010 জনকে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে দক্ষতা বৃদ্ধির জন্য ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরে যারা কর্মরত হেলথ অফিসাররা রয়েছেন, তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং 500 শতাধিক স্বাস্থ্য দপ্তরে যারা হেলথ অফিসার আছেন তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া শিপারের মাধ্যমে বিভিন্ন দপ্তরের সিনিয়র অফিসারদেরকে মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরকম স্বাস্থ্য দপ্তরের জন্য 43 জন মাস্টার ট্রেনার রয়েছেন, যারা জেলা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে যারা ডাক্তার রয়েছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়া নতুন আপনারা শুনলেন স্বরাষ্ট্র সচিবের বক্তব্য, আপনারা শুনলেন আইনজীবীদের বক্তব্য। আমরা দিনভর বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং আগামীকাল আমরা এই বিষয়গুলো নিয়ে দিনভর কথা বলবো। আপনাদের কাছে আমরা শুধু একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। বাকি বিষয়গুলো আপনারা প্রতিদিনের মতন যেমন চর্চা করেন, প্রতিদিনের মতন এই নয়া আইন চর্চা করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।